কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। টিচার্স ডে গেল, শিক্ষক দিবস, সময়টা যেন বড় অশান্ত চলছে। এই সময়টাকে যদি আমরা শান্ত করতে চাই তাহলে কিন্তু গল্প শুনতে হবে। প্রতিবাদ সবাই করছে, কেউ মনে, কেউ মুখে, কেউ কাজে, কিন্তু মানসিক শান্তি বা স্থিতি ভীষণ দরকার। তাই আমাদের প্রত্যেককে মানসিকভাবে স্থির হতে হবে, আর এই স্থিরতাগুলো দেওয়ার জন্য ছোটবেলায় হাতের কাছের গল্পের বইটাই ছিল আমার সঙ্গী। আমি জানি না তোমরা কে গল্পের বই পড়ো আর কে পড়ো না। যদি কেউ পড়ো, দেখবে গল্পের বইয়ে একটা আলাদা মজা আছে। আর যাদের কাছে গল্পের বই নেই তাদের জন্য তো আছে গল্পমণি। আমি সেই সমস্ত লেখকদের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যেগুলো আমিও ছোটবেলায় পড়েছিলাম। তোমাদের গল্পগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদের কমেন্টে জানিও। কমেন্ট পেলে না গল্প করার একটা আলাদা আনন্দ থাকে। তাই বারবার বলি, কমেন্ট করো, আমার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ধরনের গল্প শুনতে চাও সেটাও বলো। যদিও এই গল্পগুলো শুধু ছোট বন্ধুরাই শোনে না, তাদের বাবা মা বা বাড়ির বড়রাও শোনেন, সেটা যদিও আমার ভালোই লাগে। তাই সবার উদ্দেশ্যে আমার প্রণাম, আমার ভালোবাসা এবং সবাইকে ভালো থাকার অনুরোধ এবং সাথের লোককে ভালো রাখার অনুরোধ। আমরা যদি প্রত্যেকে আমাদের আশেপাশের লোকজনের একটু একটু করে খেয়াল রাখতে পারি, একদিন নিশ্চয়ই এই পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠবে। এটা আমার ধারণা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। যাই হোক, অনেক কথা হয়ে গেছে। এবার আজকে আমি আসি আমার আজকের গল্পে। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুড়ে। শুনেই বুঝতে পারছো ভুতুড়ে যখন। চলো আজকে গল্প শুরু করি ভুতুড়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কোলকে কেষ্টা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না, বাছাধন আমি নিজেই তার ঘাড় মোটকে দেব। কেষ্টা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে একটা ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আরেকটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে না, সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নগা ব্র্যান্ড শিখেই তুলে রাখ। আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেষ্টা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই এমন ষণ্ডের মতন চেঁচাবি? এর মানে কি? কেষ্টাকে থামায় কি? কেষ্টা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা এসে তার হাত চেপে ধরল, বলল, আহা চড়ছিস কেন? সবাই তো বেলা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত দেখছি আমি। সত্যি? কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছলো। আমি বললাম, বাজে বাজে। সঙ্গে সঙ্গে উত্তর এলো, বাজে? তবে শোন, শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু কেষ্টা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেষ্টা হার কেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সবসময় পরশ্বৈপদীর তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙারা আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের উপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল, তবে শোন,
বছর 3 আগের কথা। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে। খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমন আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম, বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষাতে রাত্রিতে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজ খাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হাট ফেল করতো, বিড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল, ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকতো, তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন বিতিকিচ্ছিরি লোক যে বিতিকিচ্ছিরি সময় মারা যাবে, তাতে আর বলার কি আছে। সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি, এমন সময় ডাক এলো মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় পাতায় ঘন্টা ঘন্টা ওরম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোনো না বাপু, পরে যত খুশি বকর বকর করো। কেষ্টা বলল ঠিক। তারপর এমন চোখ পাখি এমন দিকে তাকালো, এমন ভাবে আমার দিকে, যে বামুন হলে নিঘাত ভর্ষ করে হইত। নিঘাত ভস্যই হতাম আমি। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরুতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো আর কোনো কাজের কথা নয়। যতই খিটখিট করি, বদখত লোক হোক, যাই হোক, মানুষ হিসেবে একটা কর্তব্য তো আছে। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারুর সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিচ্ছে, কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁদ দিতে হলো। 2 জনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চললো, আর কাঁধে দুলতে দুলতে চললো মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বলল, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মুড়েও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপটিপ বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানর মতো মাথা নাড়ছে, বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লাগাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি, পা ছিললে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা চোখে লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। চেঁচাতে চেঁচাতে চললাম আমরা 4 জনে। কাঁধের ওপর বুড়ো যেন পরমানন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো, এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাত জ্বালানোর লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনেই নই, বুড়োর 2টো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুরুল কাঁধে আসছিল পেছনে পেছনে, কাঠ কেটে আনবে। তা সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের নিচে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিছু নেই, অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন। সেখানে একখানা টিনের চালাঘর। অবশ্যই চারদিকে তার দেওয়াল ফেয়ালেরও কোনো বালাই নেই, একেবারে ফাঁকা, একেবারে শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 পৈঠে। এখন বর্ষার জলে 3-4 খানা মাত্র জেগে রয়েছে, ভাঙাচুরো অবস্থা। সেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরই মরাটাকে নামালাম, এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবোনো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে,
তাছাড়া এই সুবিধেও আছে যে কারুর আর বুড়োকে ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো। লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে খাটে নামানো মরাটার ওপরে। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শেয়ালে টেয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতর স্বরে নরেশ বলল, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, ধ্যাৎ, তো চোখের ভুল। আমাদের ভেতরে সব থেকে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে হয়তো। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে। আবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি, ও কি! নরেশ, পটলা আর আমি একসঙ্গেই আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বলল, ধুত্তর, ভিতর টিম সব, পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে, দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক, কানু টানকে অস্বীকার করেও আরো নিচে নেমে গেল। কুমার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জাপটে ধরল, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারল না। দুধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উড়ে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও। কানু বলল, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও আমার আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডি সার মরাটার গায়ে যে কি অমানসিক শক্তি! একদিকে আমরা চারজন, অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান গম্যি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে পড়ার সঙ্গে টাগ অফ ওয়ার চালিয়ে যাচ্ছি আমরা, অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা ছাড়তে পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক
এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণ দমে চলতে লাগলো সে অমানবিক টাগ অফ ওয়ার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখনও তার প্রচন্ড টান আছে বটে, কিন্তু তার সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে, সেখান থেকে কোমর জলে, সেখান থেকে হাঁটু জলে। তারপর ওদিকে টানটা ছড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে চিটকে এলো আমাদের ওপর, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। আর ভুস, ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে দেখা দিলে আমরা কিন্তু সবাই তখন অধীর আগ্রহে শুনছি কি দেখা দিল। আর বাঞ্ছাও ঠিক সেই সময় থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠলো? ধীরে সুস্থে বাঞ্ছা বললে, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে। আমাদের গঙ্গার কালনার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল। মিথ্যেবাদী, জোচ্চোর। বাঞ্ছা বলল, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক, হোক তোরও। নিরুত্তরে কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তায়। তাহলে কেমন লাগলো তোমাদের এই ভুতুরে গল্পটা? শুনে জানিও কিন্তু। এতক্ষণ ধরে তোমরা যে ভূতের গল্পটা শুনলে, ভালো লাগলে সবার আগে জানিও, আর খারাপ লাগলে সেটাও জানিও। আজ তাহলে আমার ছুটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, আর সবাই সবাইকে ভালো রেখো, আনন্দে রেখো। আমাদের চারপাশটা যেন হাসিতে ভরে থাকে, আনন্দে ভরে থাকে। আজ তবে আসি। আবার সামনের রবিবার নতুন কোনো ধরনের গল্প নিয়ে আসবো। আজ আমার ছুটি। টাটা।